তো কাস্টমার হাই এভরি অ্যাডভান্স, মনে করেন আপনারা একটু চিন্তা করে দেখেন, আমরা যখন সর্বপ্রথম কি করেছি, আমরা যখন সর্বপ্রথম হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে বলা চলে যে এরকম যে সর্বপ্রথম যখন মোবাইল ফোন আসলো, মোবাইল ফোন আসলে আমরা কি করলাম, মোবাইল ফোন আসলে তখন হচ্ছে গিয়ে দুই বাটনের সেট ছিল, শুধুমাত্র ফোন মিস কল দেওয়া যেত আর কল করা যেত। এরপরে SMS আসলো, ঠিক আছে, এরকম বড় ডিগা সেট ছিল। তারপরে মনে করেন হচ্ছে যে আস্তে আস্তে পলিফোনিক রিংটোন আসলো, তারপরে কি হলো, রঙিন স্ক্রিন আসলো, এই করতে করতে এখন তো একটা মিনি কম্পিউটার হয়ে গেছে। তাহলে দেখেন, প্রত্যেকটা উন্নতির সাথে সাথে আমাদের এক্সপেকটেশন বাড়ছে না? এই যে এটাই বলছে যে বর্তমানে কাস্টমাররা হাই কোয়ালিটি এক্সপেক্ট করে প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের, কি প্রোডাক্টের, মানে প্রোডাক্টের সাথে সাথে কাস্টমারের এক্সপেকটেশন কি বের করে, কাস্টমারের এক্সপেকটেশন ইনক্রিজ করে। দ্য কোম্পানি দ্যাট ইজ স্যাটিসফাইড উইথ দ্য current quality of its product will soon find that its customers are not. যে কোম্পানিটা এখন খুশি আছে, কি নিয়ে খুশি আছে, যে তার বর্তমান কাস্টমাররা তাদের কারেন্ট কোয়ালিটি অফ প্রোডাক্ট নিয়ে খুশি, খুব তাড়াতাড়ি ফিগার আউট করবে অ্যাকচুয়ালি তারা খুশি না। ব্যাপারটা কি রকম আপনাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু আমি ক্লিয়ার করে দিই। ব্যাপারটা হচ্ছে যে আপনারা তো সবাই স্মার্টফোন ইউজ করছেন, রাইট? সবাই স্মার্টফোন ইউজ করছেন কিনা? জি স্যার। Yes. আচ্ছা, যখন ফোনটা কিনেছিলেন তখন খুশি ছিলেন কিনা? জি স্যার। এখন কি খুশি আছেন ওটা নিয়ে? না। খুব সিম্পল ভাবে না। সো বলতেছে যে এভরি অ্যাডভান্সমেন্ট ইন দ্য কোয়ালিটি অফ দ্য ম্যানুফ্যাকচার প্রোডাক্ট, প্রত্যেকটা অ্যাডভান্সের সাথে সাথে ম্যানুফ্যাকচার প্রোডাক্টে রেইজেস কাস্টমার এক্সপেকটেশন। এই তোমাদের ফোন আসছে? আচ্ছা, তো এভরি অ্যাডভান্স ইন দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্টের অ্যাডভান্সমেন্টের সাথে সাথে কাস্টমারের এক্সপেকটেশন বাড়ায়। এবং যে কাস্টমারটা এই প্রোডাক্ট নিয়ে বর্তমানে খুশি, কোম্পানি দেখবে যে খুব তাড়াতাড়ি তারা আর সেটা নিয়ে খুশি নাই। তারপরে বলা হচ্ছে অ্যাট ই স্কোয়ারে মিটিং অ্যান্ড এক্সিডিং কাস্টমার এক্সপেকটেশন ইজ আওয়ার গোল। আমাদের স্কোয়ারের টার্গেটটা কি, কাস্টমারের এক্সপেকটেশন মিট করা অথবা ছাড়িয়ে যাওয়াটা হচ্ছে গোল। এখন বলছে হুইচ অফ দি ফলোইং মাস্ট বি ট্রু অন দ্য বেসিস অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কোনটা সত্য। এখন দেখেন অ্যাডভার্টাইজমেন্টে তার মানে আমাদের কি কি বলা হয়েছে, আমাদের এই বক্তব্য থেকে কোন কনক্লুশনটা টানা যায়। এখন দেখেন আমাদের মূল বক্তব্য কি, কোয়ালিটি অফ দ্য প্রোডাকশন, মানুষের কাস্টমার এক্সপেকটেশন বাড়ছে এবং কোম্পানি যেটা স্যাটিসফাইড কোয়ালিটি নিয়ে, খুব তাড়াতাড়ি দেখবে কাস্টমার স্যাটিসফাইড না। তাহলে কাস্টমার স্যাটিসফাইড করতে হলে কি করতে হবে একটু বলবেন? কোয়ালিটি বাড়াতে হবে। আমার অনুযায়ী কোয়ালিটি মানে মানে কি? পয়সা হ্যাঁ, মানে বাড়াইতে কাস্টমার আজকে ভালো আছে, আজকে খুশি আছে, কালকে দেখবে না, তাহলে কাস্টমার স্যাটিসফাইড না। এখন কাস্টমার স্যাটিসফাইড করতে হলে কি হতে হবে, এই যে অ্যাডভান্সিং এবং হচ্ছে কি কোয়ালিটি বাড়াইতে হবে। আপনারা যে বলেন কোয়ালিটি বাড়াইতে হবে। ই স্কোয়ারের গোল কি, মিটিং এন্ড এক্সিডিং কাস্টমার এক্সপেকটেশন, কাস্টমারের এক্সপেকটেশন মিট করা অথবা এক্সিড করা। তাহলে কাস্টমারের এক্সপেকটেশন মিট করতে হলে কি করতে হবে, কন্টিনিউয়াসলি কোয়ালিটি বাড়াইতে হবে। এই ধরনের অ্যান্সার আছে কোথায় দেখেন তো? 3 নম্বরে বলতেছে কি দেখেন, যে স্কোয়ার গোল ইজ পসিবল টু মিট, স্কোয়ারের গোলটা পসিবল হবে মিট করা অনলি, শুধুমাত্র যদি কন্টিনিউইং অ্যাডভান্স ইন প্রোডাক্ট কোয়ালিটি আর পসিবল, যদি কন্টিনিউয়াসলি প্রোডাক্টের কোয়ালিটি যদি বাড়ানো সম্ভব হয় তখনই এই হবে। এবং কাস্টমার এক্সপেকটেশন মিট হবে কখন, যখন কন্টিনিউয়াস, ওই যে বলছে অ্যাডভান্সের সাথে সাথে কাস্টমার এক্সপেকটেশন বাড়ায়। এবং হচ্ছে কি কাস্টমার আজকে যেটা খুশি কালকে সেটা খুশি নাও থাকতে পারে। তো সেটা কখন মিট হবে, যখন কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্টে যাবে। বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। আচ্ছা,
এটা গেল। এরপরে আসি আমরা এর পরের স্যার জি জি বলুন। আচ্ছা, উপরে আগেরটা যেই নিয়ে বলুন। অঙ্ক জি জি, উপর আগেরটা নিয়ে কোয়েশ্চেন, উপরে যেই মানে প্যারাটা দেয়া আছে ওইটার বেসিসই আমরা আগাবো, তাই তো? আমাদের যখন হচ্ছে যে এটাকে বলা হয় কনক্লুশন কোশ্চেন। কনক্লুশন কোশ্চেন কি, যেখানে আপনার লজিক গুলো উপরে দেওয়া আছে, আপনাকে কনক্লুশন টানতে হবে। এখানে কি বলছে, অনেকগুলো আলাপ আলোচনা করছে যে কাস্টমাররা হাই কোয়ালিটি এক্সপেক্ট করে এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আশা করে। এই যে ব্যাপারগুলো, এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপার যেগুলো আছে, যে কাস্টমার হচ্ছে কি বর্তমানে যেটা স্যাটিসফাইড দেখা যাবে খুব তাড়াতাড়ি স্যাটিসফাইড না। তাহলে কাস্টমারকে স্যাটিসফাইড করতে হলে কি করতে হবে? আপনাদের কথা হচ্ছে যে কোয়ালিটি বাড়াইতে হবে, মানে কি কন্টিনিউয়াসলি কোয়ালিটি বাড়াইতে হবে। কন্টিনিউয়াস ব্যাপারটা আসছে কেন? কারণ আজকে যে খুশি আছে কালকে খুশি থাকবে না, খুব তাড়াতাড়ি খুশি থাকবে না। তার মানে কি তাকে খুশি করার জন্য কি আবার কোয়ালিটি বাড়াইতে হবে? ইটস কন্টিনিউয়াস। এখন স্কোয়ারের গোল কি? কাস্টমারের এক্সপেকটেশন মিট করা। এখন কাস্টমারের স্যাটিসফাইড করতে হলে কি হবে? এক্সপেকটেশন মিট করতে হলে, স্যাটিসফাই করতে হলে কি করতে হবে? আপনারাই বললেন যে কোয়ালিটি বাড়ায় যেতে হবে। তো এই ধরনের কথা কোথায় আছে? এইটা উপরের কথার ভিত্তি আপনাকে যে বলে দিয়েছে এখানে, যে এইটার উপর ভিত্তি করে, উপরের কথার উপর ভিত্তি করে কোনটা বলা যায়। তো সেটাই হচ্ছে যে আলোচনা করলাম। ভাইয়া ক্লিয়ার? জি এরপরে দেখেন 2 নম্বর বলতেছে, এবার হচ্ছে স্ট্রেনদেন আর উইকেন। স্ট্রেনদেন আর উইকেন কথা বলেন, ওই ব্যাপারটা কি সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করি আপনাদের সাথে। প্রথম কথা হচ্ছে যে আপনারা যে স্ট্রেনদেন বলা হচ্ছে, স্ট্রেনদেন মনে করেন সাখাওয়াত আর অনিক আছেন। সাখাওয়াত আর অনিক, জি একটু ভাই, একটু আসি ভাই, অনেক অনেক আছে। আচ্ছা, সাখাওয়াত আর অনিক আচ্ছা আছেন। এখন সাখাওয়াত আর অনিক দুই ফ্রেন্ড মনে করেন। অনেক শুনেন, আমার রিপ্লাই দেন। এখন সাখাওয়াত আর অনেক দুই ফ্রেন্ড। সাখাওয়াত রবিউলের সাথে মারামারি বাঁধানো শুরু করছে, মারামারি বাঁধাইছে, একদম হাতাহাতি চলতেছে, ঘুষাঘুষি চলতেছে। এখন অনেক, আপনি যদি সাখাওয়াতকে সাপোর্ট দেন, কিভাবে সাপোর্ট দিবেন ওই মারামারির সময়? যদি সাপোর্ট করতে চান কিভাবে সাপোর্ট করবেন? স্যার, আমি ওনার সাথে এড হয়েছে, মানে দুজন মিলে অ্যাড হয়ে কি করবেন? মারবো আর কি, ওকে মারবো। অবশ্যই অ্যাড হয়ে মারবেন। আমি এরকম একদিন একটা ক্লাসে জিজ্ঞাসা করেছিলাম এক ছেলেরে, ছেলে বলতেছে যে স্যার আমি যে ওই গ্যাঞ্জামের ভিতরে ওদেরকে যে বলবো, ওই ছেলেটাকে যে বলবো এই এই তোমার কিন্তু দোষ, তখন চলতেছে হাতাহাতি। আপনি যদি মুখে মুখে বলেন কোনো কাজ হবে? হবে না। কারণ আপনার কাউকে যদি স্ট্রেনদেন করতে হয়, সে যখন হাতাহাতি করতেছে, আপনাকেও স্ট্রেনদেন করতে হলে কি করতে হবে? এক্স্যাক্টলি কি করতে হবে? হাতাহাতি করতে হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, ভালো করে খেয়াল রাখেন, এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমরা হচ্ছে যে এইটা এটা 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 আমরা ক্লিয়ার হলো যে আহ, আমরা যেটা করব যে আমাদের এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা মাথায় রাখবেন যে হচ্ছে যে, তাহলে হচ্ছে যে আমি আপনাদের বললাম যে স্মোকিং করেন না, স্মোকিং করেন না, এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, এটা আপনার স্বাস্থ্যের জন্য খারাপ। আপনি বললেন না স্যার আমি তো এই কোনোদিন কারো কাছ থেকে হচ্ছে যে সিগারেট কিনে খাই না। লজিক কি ঠিক হইলো? কারণ আমি যখন আপনাকে লজিক বলতেছি আপনার স্বাস্থ্যের ইস্যু নিয়ে। আপনি বলবেন যে যদি ওটাকে দুর্বল করতে হয়, আপনি বলবেন যে ওই সিগারেট খাওয়ার পর থেকে, স্মোকিং করার পর থেকে আমি স্বাস্থ্য ভালো হয়ে গেছে। কিন্তু আপনি গেছেন কোথায়? ফাইন্যান্সিয়াল দিক থেকে। আমি বলেছি আপনার হেলথ ইস্যু থেকে। খেয়াল রাখবেন, যখন আমরা লজিক কোনো স্ট্রেনদেন করব, যে হাতাহাতি করতেছে তাকে যদি স্ট্রেনদেন করতে হয়, হাতাহাতি দিয়ে স্ট্রেনদেন করতে হবে। যদি ঝগড়া করে, মুখে মুখে লেগে থাকে ঝগড়া, তাহলে আপনাকে যদি স্ট্রেনদেন করতে হয়, কি দিয়ে মুখোমুখি করতে হবে? ঝগড়া। ঝগড়া দিয়ে।
ঠিক একইভাবে আমি যদি বলি যে হচ্ছে যে ওই যে বললাম স্মোকিং করে না স্বাস্থ্যের জন্য খারাপ, আপনাকে লজিক দিলে স্বাস্থ্যের দিক থেকে দিতে হবে। যদি আমি বলি যে ভাই তোমরা স্মোক করো না, এটা হচ্ছে যে এটা হচ্ছে যে কি বলা চলে, আহ, আহ, এটা হচ্ছে যে স্মোকিং করেন না, এটা হচ্ছে যে অপব্যয়। সেক্ষেত্রে আপনি যে এক্সাম্পল দিতে পারেন, কি এক্সাম্পল দিতে পারেন যে ভাই ঠিক আছে, আহ, আমি হচ্ছে যে স্মোকিং করি কিন্তু টাকা মানুষের কাছে চাই চিন্তা খাই, কখনো নিজের টাকায় খাই না। সেক্ষেত্রে আপনি একটা ডিফেন্স দিতে পারেন। মানে আপনি আমার মূল বক্তব্য একটু বোঝার চেষ্টা করেন। আপনার টার্গেট থাকবে লজিকটা কোন দিক থেকে দিচ্ছে। ওরা যে ধরনের লজিক দিবে স্ট্রেনথেন করতে গেলে ওই ধরনের লজিক দিতে হবে, আবার উইকেন দুর্বল করতে গেলে ঠিক যেটা বলতেছে ঠিক তার ওই ধরনের লজিকের উল্টা লজিক। এই জিনিসটা মাথায় রাখবেন যে আমরা আহ, যখনই যে কোনো জিনিস হচ্ছে যে আমরা করব, আমরা লজিক গুলো এইভাবে চিন্তা করব। ওকে, আচ্ছা, লেটস সি। আমরা এবার আলোচনায় আসি। বলছে মেনি কোম্পানিজ নাও হ্যাভ এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। অনেক কোম্পানির এখন কি ধরনের প্রোগ্রাম আছে? এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, মানে কর্মকর্তা কর্মচারীদের সহায়তা করার একটা প্রোগ্রাম চালু আছে, দ্যাট ইনাবেলস এমপ্লয়ি, যেটা এমপ্লয়ীদেরকে ইনাবেল করবে ফ্রি অফ চার্জ। কি? ফ্রি অফ চার্জ, কোনো টাকা পয়সা ছাড়া, চার্জ ছাড়া, টু ইমপ্রুভ দেয়ার ফিজিক্যাল ফিটনেস। তাদের ফিজিক্যাল ফিটনেস বাড়ানোর আর কি কাজ করবে, রিডিউস স্ট্রেস, স্ট্রেস বাড়াবে, স্ট্রেস কমাবে, এন্ড লার্ন ওয়েজ টু স্টপ স্মোকিং, এবং স্মোকিং কমানোর একটা রাস্তা ওয়ে রাস্তা শিখায়। শিখাবে। হ্যাঁ, আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, বাংলাদেশের বিভিন্ন মাল্টিনেশনাল অর্গানাইজেশনে এখন একটা জিমনেশিয়াম করা থাকে। অফিস শেষ করে তারা ওই জিমনেশিয়াম, খেলার একটা জায়গা থেকে, টেবিল টেনিস খেলার জায়গা থেকে, দেখি যে ক্লাস শেষে যে ওই এমপ্লয়িরা টেবিল টেনিস খেলে আসে, খেলে ঠেলে বসদের সাথে টেবিল টেনিস টেনিস খেলে তারপরে একসাথে আসে। তো ব্যাপারটা হচ্ছে যে এইটা যে হচ্ছে যে এই এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম করছে, যেটা কি করে এমপ্লয়ীদেরকে ফিজিক্যাল ফিটনেস, স্ট্রেস রিডিউস করে, এবং স্মোকিং কম কিভাবে ছাড়তে হয় সেই পদ্ধতিগুলো শিখে। তারপর বলছে প্রোগ্রামস these programs increase the productivity of the workers। এই প্রোগ্রামটা কি করে? এমপ্লয়ীদের প্রোডাক্টিভিটি বাড়ায়। যারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করে তাদের কি হয়? সেসব ওয়ার্কারদের প্রোডাক্টিভিটি বাড়ায়, অ্যাবসেন্টিজম কমায়, রিডিউস অ্যাবসেন্টিজম, মানে তারা অফিসে কম অনুপস্থিত থাকে, এবং লেসেন ইন্স্যুরেন্স কস্ট। মানুষের শরীর যদি ভালো হয় তাহলে কি হয়? ইন্স্যুরেন্স কস্টও কম হয়, হেলথ কেয়ার, এমপ্লয়ি হেলথ কেয়ারের ইন্স্যুরেন্স কস্টও কম হয়। Therefore, এই কারণে দিস প্রোগ্রাম বেনিফিট দ্য কোম্পানি, এই প্রোগ্রামটা কোম্পানিকে বেনিফিট করতেছে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এমপ্লয়ি। আমাদের কনক্লুশন কি আছে? এই প্রোগ্রামের ফলে কি হয়েছে? কোম্পানি এবং এমপ্লয়ি দুইজনই বেনিফিটেড হচ্ছে। দুইজনেরই বেনিফিট হচ্ছে। তার মানে কোম্পানি এবং এমপ্লয়ি বেনিফিট হচ্ছে। কেন বেনিফিট হচ্ছে একটু এমপ্লয়ি বলেন। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের জন্য। একটা প্রোগ্রাম ছেড়ে দিলেই হয়ে যাবে? মনে করেন এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে কি করতেছে তারা? হয়তো তারা এনাবল করতেছে এমপ্লয়ি, মানে ফ্রি অফ চার্জ, তারপর ফিজিক্যাল হ্যাঁ, ফ্রি ফিটনেস। অফ চার্জ তারা একটা প্রোগ্রাম তৈরি করলো। আমার কথা ভালো করে বুঝেন যে তারা এর একটা প্রোগ্রাম তৈরি করলো। ভাবে সক্ষম হচ্ছে আর কি। হ্যাঁ, সক্ষম হচ্ছে কেন? এই যে বললেন যে ফ্রি অফ চার্জ ফিজিক্যাল ফিটনেস বাড়াচ্ছে, স্ট্রেস কমাচ্ছে, স্মোকিং করা বন্ধ করতেছে। কেন করতেছে? কেন করতেছে? কিভাবে করতেছে? এই যে আপনারা একটু ভালো করে খেয়াল করেন, মানে তারা এই যে অ্যাবসেন্টিজম কমায় দিচ্ছে, তারপরে ইন্স্যুরেন্স কস্ট কমাচ্ছে, বেনিফিটেড হচ্ছে। কেন বেনিফিটেড হচ্ছে? কারণ আপনারা বলছেন স্ট্রেস কমে গেছে, ফিজিক্যাল ফিটনেস বাড়ছে। কেন ফিজিক্যাল ফিটনেস বাড়ছে? এর কারণটা কি একটু বলবেন? প্রোগ্রামের জন্য। এক্সারসাইজ করার প্রোগ্রামের জন্য। জন্য। তার মানে কি তারা প্রোগ্রামে যে পার্টিসিপেট করছে, রাইট? জি স্যার। তার মানে প্রোগ্রামে যদি একটা প্রোগ্রাম করা হলে কেউ যদি পার্টিসিপেট না করে তাহলে কি পারবে? নো স্যার।
হবে না। তাহলে এটা বেনিফিট হচ্ছে, কেন বেনিফিট হচ্ছে? কারণ লোকজন প্রোগ্রামে পার্টিসিপেট করছে, তাই তো। এখন হুইচ অফ দি ফলোইং ইফ ট্রু স্ট্রেংথেন দ্য কনক্লুশন অ্যাবভ, এটা যে সবাইকে কি করতেছে, আমার এটা কি বলতেছে যে বেনিফিট করতেছে, বেনিফিটেড হচ্ছে আপনাদের বক্তব্য অনুযায়ী, কারণ তারা প্রোগ্রামে পার্টিসিপেট করছে, প্রোগ্রামে যাচ্ছে। তাহলে কোনটা সত্যি হলে এটাকে কনক্লুশনটাকে স্ট্রেংথেন করবে, শক্তিশালী করবে। তার মানে আমাদেরকে দেখাইতে হবে যে কোন আর কি, এই যে তারা সব আর কি হচ্ছে, কি বলা চলে, প্রোগ্রামের কারণে বেনিফিটেড হচ্ছে, এইটা কোন কথাটা বললে হ্যাঁ বোঝা যাবে যে হ্যাঁ তারা শক্তিশালী হচ্ছে। এখন আমরা একটু একটা একটা করে দেখি। দেখেন, ফিজিক্যাল ইনজুরিজ সামটাইম রেজাল্ট অফ এন্টারিং স্টেনিয়াস ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রাম টু কুইকলি। ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রামে খুব তাড়াতাড়ি যদি এন্টার করেন, ডি নাম্বার পড়তেছি, তাহলে কি হচ্ছে, তাহলে কি হবে, ইনজুরি হতে পারে। এটা কি এই কারণে কি কোম্পানির লোকজন বেনিফিটেড হচ্ছে, না। বেনিফিটেড হবে না? হবে না। দেখেন আপনারা বুঝতে পেরেছেন। আমরা এ নাম্বার পড়ি, এ নাম্বার বলতে কি ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রাম আর মোস্ট পপুলার, মানে কি ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রামটা সবচেয়ে বেশি জনপ্রিয়। জনপ্রিয় কেন কখন হয় কোনো প্রোগ্রাম? তখন সবাই পার্টিসিপেট করে। যখন সবাই পার্টিসিপেট করে। আচ্ছা, প্রোগ্রাম অফ দ্য অফার টু এমপ্লয়ি, এমপ্লয়ের কাছে যত প্রোগ্রাম দেওয়া হয় তাতে সবচেয়ে যে জনপ্রিয় হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। জনপ্রিয় হওয়ার কারণ কি, সবাই পার্টিসিপেট করে। পার্টিসিপেট করলে কি হবে, অ্যাবসেন্টিজম, কাজে ভুয়ার কার্যক্রম কমে যাবে, তাহলে সচেতন কি হবে, বেনিফিটেড হবে। তাহলে এটা কি স্ট্রেনথেন করতেছে, এ নাম্বার। জি স্যার। তো অ্যান্সার চয়েস এ। এ। বাকিগুলো কেন না একটু ডিসক্রাইব নাম্বারটা আমি only একটু হ্যাঁ হ্যাঁ আমি আসছি। ই নাম্বার কেন না, আপনাদের যেটা মনে হয় সেটা বলেন। যেমন আমি এ নাম্বারটা, ডি নাম্বারটা আমি দেখাইছি। এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম রিকোয়ার্স কোম্পানি টু হায়ার পিপুল। হায়ার পিপুল মানে কি, হায়ার পিপুল মানে কি, এর বানানটা ভুল হয়েছে। HRE মেবি না? হ্যাঁ এইটাই আরই, হায়ার, হায়ার পিপুল হবে, হিয়ার না। হায়ার পিপুল টু সুপারভাইজ মানে কি, লোকদেরকে নিয়োগ দিবে আর কি সুপারভাইজ করার আচ্ছা জন্য। লোকদেরকে যখন নিয়োগ দেওয়া হচ্ছে এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, আচ্ছা নিয়োগ দিলে খরচ বাড়বে না কমবে? বাড়বে খরচ। বাড়বে। তাহলে কি এটা কি বেনিফিট শো করে, না স্যার। কোম্পানির বেনিফিট শো করে, নো স্যার। এমপ্লয়ির বেনিফিট শো করে, বুঝলাম, সুপারভাইজ করার জন্য, কিন্তু কোম্পানির বেনিফিট শো করে না। কিন্তু আমাদের যদি বল হয় ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রামে সবাই পার্টিসিপেট করে, ঠিক আছে, অধিকাংশই পার্টিসিপেট করে, পার্টিসিপেট করলে কি হবে, আমাদের যে লজিক আছে সেই লজিক অনুযায়ী আমরা যে কনক্লুশনটা নিচ্ছি সবাই বেনিফিটেড হচ্ছে, সেটা আমরা বলতে পারি। বুঝতে পেরেছেন আপু? স্যার দ্যাটস এই যে ভেরি এই নাইস। নাম্বারটা তো হ্যাঁ হইতে পারতো, কারণ আমরা এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম চালু করে বলেই তো আমাদের এই এই ফ্যাসিলিটিস গুলা পাই, এবং এটার প্রেক্ষিতেই তো আমাদের কোম্পানি হায়ার বেনিফিটেড। মানে কি, আপনি একটু ভালো করে খেয়াল করেন, হায়ার পিপুল মানে কি? মানে পিপুলকে হায়ার করে অন্য জায়গা থেকে নিয়ে আসা কোম্পানিতে, এরকম। না 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 না, ব্যাপারটা হচ্ছে যে ওই যে এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট রিক্রুট করে প্রোগ্রামে স্যার। দিবেন, তখন ওইখানের জন্য মনে করেন আপনি লোকজন হায়ার করা লাগবে, যে লোকজন ঠিক মতো আসতেছে কিনা, তারপরে যে সুপারভাইজ করার জন্য, তারপরে ঠিকঠাক মতো ওই যে ব্যায়াম করতেছে কিনা, এই জন্য লোক হায়ার করা। তাহলে এটা কি কোম্পানির খরচ দেখাচ্ছে নাকি লাভ দেখাচ্ছে? খরচ। খরচ দেখাচ্ছে। খরচ দেখাচ্ছে। তাহলে আমার কোম্পানি বেনিফিটেড হচ্ছে কিনা, আমাদেরকে দেখাইতে হবে যে হ্যাঁ কোম্পানি বেনিফিটেড হচ্ছে, এমপ্লয়ি বেনিফিটেড হচ্ছে, এইরকম একটা সিচুয়েশন দেখাতে হবে। স্যার ই নাম্বারটা মেবি এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করেছে, হ্যাঁ, তাই না? এবং এই এই রিলেটেড কোনো ইনফরমেশন আমাদের দেওয়াও নাই, ঠিক আছে। এই লজিকের উপর ভিত্তি করে, যে লজিক, যে লজিকটার উপর ভিত্তি করে আমাদের দুইটাই কারেক্ট হবে সেটাই দেখতে হবে। এরপরে আসি আমরা এটা নিয়ে, এটা নিয়ে আমরা আলোচনা করি। কি বলতেছে, হুইচ অফ দ্য ফলোইং কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট অনলি দ্য ইন্টেলিজেন্ট বিকাম রিচ। নিচের কোনটা এটাকে কন্ট্রাডিক্ট করবে? কন্ট্রাডিক্ট মানে কি বলেন আপনারা একটু। বিপরীত। বিপরীত। না, কন্ট্রাডিক্ট বিরোধিতা করবে, হ্যাঁ ঠিক আছে। কন্ট্রাডিক্ট মানে হচ্ছে বিরোধী করো, বিপরীত করো। তার মানে আপনার একটা লজিক দেওয়া আছে, ঠিক আছে। নিচের কোনটা আপনার
কে লজিককে কন্ট্রাডিক্ট করবে, বিরোধিতা করবে। তাহলে আপনারা বলেন নিচের কোনটা কন্ট্রাডিক্ট করবে। কন্ট্রাডিক্ট মানে বিরোধিতা, বা এই যে যে কথাটা বলছে এইটার বিরোধী, উল্টা উল্টা কথা বলবে। এখন অনলি এবং অল নিয়ে কিছু আলোচনা গতদিন করেছিলাম কিনা জানি না, তবে অনলি এবং অল নিয়ে আমাদের ভিতরে একটা ঝামেলা আছে। আচ্ছা, আপনাদের অ্যান্সার মনে হচ্ছে কোনটা, আগে সেটা বলুন। সি। স্যার এই নাম্বার। আচ্ছা, এ নাম্বার। ওকে, স্যার এ। এ। ওকে, অনলি মানে কি? শুধুমাত্র। 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 অল মানে সবাই। সকল। অনলি মানে শুধুমাত্র, অল মানে সবাই। দেখেন, আমরা হচ্ছে যে একটু আলোচনা করলে আপনারা আরো ক্লিয়ার হবেন, আরো ক্লিয়ার হবেন। তো অনলি মানে শুধুমাত্র, অল মানে সবাই। ঠিক আছে, আমি বললাম শুধুমাত্র স্কয়ারের স্টুডেন্ট বাংলাদেশ ব্যাংকের এডি হিসেবে সিলেক্টেড হবে। কি বলেছি? শুধুমাত্র স্কয়ারের স্টুডেন্ট বাংলাদেশ ব্যাংকের এডি হিসেবে সিলেক্টেড হবে, এতটুকু বললাম। যখন বললাম যে শুধুমাত্র স্কয়ারের স্টুডেন্টরা বাংলাদেশ ব্যাংকের এডি হিসেবে সিলেক্টেড হবে, তার মানে কি? যে স্কয়ারের স্টুডেন্ট হইলে সে বাংলাদেশ ব্যাংকের এডি হবে, বাইরে থেকে কেউ আসতে পারবে না। তার মানে কি এইটা যে স্কয়ারের সবাই এডি হবে? নো স্যার। আমাদের স্কয়ারে স্টুডেন্ট আছে 700 স্টুডেন্ট, রাইট না? মনে করেন 700 স্টুডেন্ট আছে। এখন এই 700 স্টুডেন্ট এডির সিট হচ্ছে সর্বোচ্চ কয়টা? 100। এখন এই 700 স্টুডেন্ট আমাদের এখানে 700 স্টুডেন্ট কি যাবে না, কিন্তু অনলি মানে যদি কেউ সিলেক্টেড হয়, সে কোথা থেকে সিলেক্টেড হবে? স্কয়ার থেকে। স্কয়ার থেকে। তাহলে আমরা যখন বলি যে শুধুমাত্র কারা ধনী হবে? ইন্টেলিজেন্টরা। তার মানে আপনাদের কথা হচ্ছে যে ইন্টেলিজেন্টের বাইরে থেকে কেউ ধনী হতে পারবে নো স্যার। না, ইন্টেলিজেন্টের বাইরে থেকে কেউ ধনী স্যার হতে পারবে। লাইনটা আবার একটু বলবেন? কোনটা? স্যার নেটওয়ার্কে একটু প্রবলেম দেখাচ্ছে, আচ্ছা, ইন্টেলিজেন্টের আমি একটু লাইনটা বলছি যেটা বলছি 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 আপু। তো আমরা শুধুমাত্র মানে হচ্ছে যে হইলে এর ভিতর থেকে, বাইরে থেকে আসতে পারবে না। আমি বললাম, ধরে করে নেন টেকনোক্র্যাট মন্ত্রী নাই, আমি বললাম শুধুমাত্র এমপিরাই মন্ত্রী হতে পারবে। টেকনোক্র্যাট মন্ত্রী যদি না হয়, তাহলে কি মন্ত্রী হয় কারা? এমপিরা হয়। এমপিরা। আচ্ছা, তাহলে এমপিরা হয়। আমি যদি বলি শুধুমাত্র এমপিরাই মন্ত্রী হবে, এতটুকু বললাম, এখানে কোনো ভুল আছে? তারপরে বললাম টাকলা মুরাদ একজন এমপি, তাহলে সে কি মন্ত্রী? নো স্যার। না, সে মন্ত্রী হতেও পারে, নাও হতে পারে। নাও হতে পারে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে জি স্যার। আপনারা যেটা এ বলেছেন, এটা কি অ্যান্সার রাইট হওয়ার চান্স আছে? যে আমি বলছি ইন্টেলিজেন্টরা ধনী হবে, যদি হয় ইন্টেলিজেন্টের বাইরে থেকে কেউ ধনী আর কি ধনী হবে না। এখন রুবাই ইন্টেলিজেন্ট ছিল, যদি ধনী হলে হইতে পারত, তার অর্থ কি এই সে কোনোদিন পুয়ার হইতে পারবে না? নো স্যার। সে কি পুয়ার হতে পারে কি পারে না? হ্যাঁ, পুর হতে পারে। পুয়ার হতে পারে। তাহলে এই যে কথাটা কি কন্ট্রাডিক্ট করছে? শুধুমাত্র ইন্টেলিজেন্টরাই ধনী হবে, হয় না। খেয়াল স্যার রাখবেন। ধনী আমি হলে আবার পোর হবে কিভাবে? হুম বুঝি নাই।
স্যার বললেন না যে ইন্টেলিজেন্টটা শুধু ধনী হবে, তাহলে আবার পোর হবে কিভাবে? না না না, নাকি আমি কিন্তু তা বলি পাত্রের নাই, কথা বলছেন? ইন্টেলিজেন্টরা শুধু ধনী হবে এটা বলি নাই। তাইলে বলতে হবে ইন্টেলিজেন্ট বিকাম অনলি রিচ। অনলির ব্যাপারটা বুঝতে হবে। আপনার অনলিটা কোথায় আছে? ইন্টেলিজেন্টের আগে। শুধুমাত্র ইন্টেলিজেন্টরাই ধনী হবে। হুম। আমি বললাম শুধুমাত্র এমপিরা মিনিস্টার হবে। এখন বললাম ইয়াবাবতী একজন এমপি, সে কি মিনিস্টার? নো স্যার, হতেও তাহলে পারে নাও হতে আমার কথা হচ্ছে রুবাই ইন্টেলিজেন্ট ছিল, তার মানে কি সে ধনী হবে? হতেও নো পারে, স্যার, নাও নাও হতে হতে পারে। পারে। নাও হতে পারে। তাহলে রুবাই পুয়ার হইলে সমস্যা কোথায়? লজিক কি ক্লিয়ার? জি স্যার। ওকে, নাইস। আচ্ছা, এবার যদি আমি বলি অলের ব্যাপারটা কি, অল মানে কি সবাই। যে আমি বললাম ই স্কোয়ারের সকল স্টুডেন্ট ব্যাংকে চাকরি পাবে। রহিম ই স্কোয়ার স্টুডেন্ট না, সে কি ব্যাংকে চাকরি পাবে না? পাইতেও পারে নাও পারে। পাইতে পারে, নাও পাইতে পারে। কারণ ই স্কোয়ারের সারা বাড়ি স্টুডেন্ট 700, ব্যাংকের সিট আছে 10,000। এই 700 তো পাইতেই পারে, বাইরে থেকেও আসতে পারে। কিন্তু আমি যদি বলি অনলি, অনলি মানে সবাই না, কিন্তু এর বাইরে থেকেও না। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার এটার অ্যান্সার কি ই? ডেফিনেটলি, ভেরি গুড। আমি বলছি অনলি, শুধুমাত্র ইন্টেলিজেন্টটা ধনী পাবে। তার মানে ইন্টেলিজেন্টের বাইরে থেকে কেউ ধনী হবে না। আমাকে দেখাইতে হবে, কন্ট্রাডিক্ট করতে হবে। তার মানে দেখাইতে হবে কি ইন্টেলিজেন্টের বাইরে কেউ ধনী আছে। সেইটা দেখাইলো কে? শাহিন ইজ এ স্টুপিড, সেই ইন্টেলিজেন্টের বাইরের লোক। বাট ইয়ে, তথাপি কিন্তু হি অ্যাসিউম এ লার্জ ফরচুন বাই দ্য এজ অফ 30। বুঝতে পেরেছেন? জি স্যার। এই এই এইটা কি আপনারা সবাই ক্লিয়ার কিনা বলবেন? জি স্যার। স্যার স্ক্রিনটা আবার একটু দেখান। ওই আগেরটাই। ইন্টেলিজেন্টের আচ্ছা, আপনারা কি ক্রিটিক্যাল রিজনিং বুঝতেছেন তো? জি স্যার। বলেন। জি ভাইয়া বলেন, সমস্যাটা বলেন। এটা বুঝতে পারছি। এখন ধরেন কিছু কিছু ইন্টেলিজেন্ট তো রিচ নাও হইতে পারে। তো এটা বুঝি নাই। এই ক্ষেত্রে সি 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 অপশনটা নিয়ে একটু যদি বলতেন, সি অপশনটা। ওকে, ভেরি গুড। উনি বলতেছে আপনি যেমন হচ্ছে যে শুধুমাত্র ধনী হবে, তার মানে আপনি বললেন কি সবাই ধনী নাও হতে পারে, রাইট? জি আমি যখন বলেছি না, আপনার কথা অনুযায়ী সবাই ধনী নাও হতে পারে, কিন্তু হইলে ইন্টেলিজেন্টের ভিতর দেবে। এই কথাটা হয়তো তাই বলছে যে কিছু কিছু ওই কথাটা তো সাপোর্ট করে গেল। ও যে কথা বলছে এই কথাটার তো মিনিং তাই, যে হ্যাঁ সবাই ধনী না কথাটা হতে, সাম ইন্টেলিজেন্ট ডু নট বিকাম রিচ, কিছু কিছু ধনী হয় না। এই কথাটা আর এই কথাটা তো একই ধরনের কথা হইলো, যে সব ওই যে এ নাম্বার সি নাম্বার নাও হতে পারে, কিন্তু বলছে এই কথাটার বিরোধিতা করবে, কন্ট্রাডিক্ট করবে। এরা বলছে কি শুধুমাত্র ইন্টেলিজেন্টরা ধনী হবে, ইন্টেলিজেন্টের বাইরে কেউ ধনী হবে না। আমার এই কথাটার বিরোধিতা করে কোনটা, সেটা জানতে চাইছে। ভাইয়া ক্লিয়ার কিনা আপনি? জি ওকে, থ্যাংক ইউ। তার মানে আমরা মোটামুটি ভাবে আহ, আর কি আর মাত্র 2টা আমরা করাবো, খুব প্রেসার আমরা নিব না। কিন্তু আশা করি এটা দিয়ে আপনারা মোটামুটি ভালোভাবে বুঝতে পারবেন আর কি। এইগুলা কি ভাই ব্যাংকের পরীক্ষা আসে? আহ, মানে আসে কিনা এটা নিয়ে একটু কথা বলবো আমি, সমস্যা নাই। আমি আগের দিনও কথা বলছি, এখনো কথা বলতেছি। ব্যাপার হচ্ছে যে দ্যাটস ফর শিওর, এটা নিশ্চিত থাকেন যে হচ্ছে যে আপনাদের এইটা আসতেও পারে, নাও আসতে পারে।
এটা হচ্ছে যে আমার প্রথম কথা, এটা আসতেও পারে নাও আসতে পারে। স্যার এটা কখন আসে? মানে এটা আইবি টাইপ কোয়েশ্চেন গুলোতে আসে স্যার এরকম? আমি বলি, বাংলাদেশে আপনি যদি পরীক্ষা দেন, বাংলাদেশ ব্যাংক সহ যদি বিভিন্ন জায়গায়, বাংলাদেশ ব্যাংক বা সরকারি ব্যাংকে রাইট নাও এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা ক্রিটিক্যাল রিজনিং আসে না, ঠিক আছে? কিন্তু আপনি যদি প্রাইভেট ব্যাংকে পরীক্ষা দিতে চান, আমার কথা ভালো করে বুঝেন, আপনি যদি প্রাইভেট ব্যাংকে পরীক্ষা দিতে যান, তারপরে যদি আপনি কি বলা চলে আইবিএ যেসব পরীক্ষাগুলো নেয়, সেই পরীক্ষাগুলো যদি দিতে যান, সেক্ষেত্রে আপনার অবশ্যই 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 এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ক্রিটিক্যাল রিজনিং দেখে যেতে হবে। আপনি যদি আইবি এর পরীক্ষাও দেন, আইবি এর পরীক্ষাগুলোতে এগুলো থাকে, এবং বিআইবিএম এর এমবিএম এর টেস্টেও এগুলো থাকে। এখনকার দিনে মার্কস ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে বিধায় আসে না। কিন্তু দেখেন আজকে জনতা ব্যাংকের আরসি পরীক্ষা দিয়ে দেখেছেন কিনা? দেখেছেন? জি স্যার। ম্যাথের ভিতরে দেখছেন কিছু কিছু চিত্র চলে আসছে, এটাও হুম। একটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির পার্ট। তো খেয়াল রাখবেন, আসুক বা না আসুক, আপনার ভার্সাটাইল প্রিপারেশন হবে। আপনারা সবাই কি বাংলাদেশ ব্যাংকে চাকরি করবেন এমন নিশ্চয়তা দিতে পারবো আমি? বা আপনারা সবাই জি স্যার। সরকারি ব্যাংকে চাকরি করবেন এই নিশ্চয়তা দিতে পারবো? পারবো না। নো তাহলে স্যার। আপনাদের উচিত হচ্ছে ভার্সাটাইল প্রিপারেশন। না, আইবিএ যে পরীক্ষাগুলো নেয়, আইবিএ এর এমটিও পোস্ট গুলোতে ক্রিটিক্যাল রিজনিং এবং পাজল নিয়ে বেশ ভালো পরিমাণ মার্কস থাকে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তো এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, এই এবার কোয়েশ্চেনটা দেখেন, করে আসলে আমাদের জানা আর কি, জানার জন্য যে কোন টাইপ প্রশ্নগুলোতে আসলে আসে। তো প্রাইভেট ব্যাংকের এমটিও পরীক্ষাতে রেগুলার আসে ক্রিটিক্যাল রিজনিং। আমরা যখন আগে পরীক্ষা দিতাম, বাংলাদেশ ব্যাংকেও আসতো আগে, এখন আসে না। তারপরে প্রাইভেট ব্যাংক গুলোতে আসে আইবিএ, যেসব রিক্রুটমেন্ট গুলো নেয়, যেখানে ফ্রিডম আছে আইবিএ, সেখানে আমরা ক্রিটিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নেয়। আইবিএ এমবিএ তে আসে, ঠিক আছে? আপনি যদি মাল্টি ন্যাশনাল পরীক্ষাগুলো দিতে চান, মাল্টি ন্যাশনাল পরীক্ষাগুলোতে এই ধরনের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আপনি দেখতে পাবেন। ক্লিয়ার? ওকে জি স্যার। ওকে, আমরা একটু দেখি। মোস্ট টেক এক্সপেরিমেন্টাল মেডিসিন ডেভেলপ হেডেক। অধিকাংশ লোক যারা এক্সপেরিমেন্টাল মেডিসিন নেয়, তাদের মাথা ব্যথা হয়। ইফ অ্যালিস, এই কারণ যদি অ্যালিস ডাজন্ট টেক জিআরই অর অ্যাপ, জিআরই বা এপিটি যদি এলিস না নেয়, তাহলে তার হেডেক হবে না। তারপরে বলছেন হুইচ অফ দ্য আর্গুমেন্ট অ্যাভোভ মোস্ট রিজেম্বল হুইচ অফ দি ফলোইং। আর্গুমেন্ট, যে উপরে যে আর্গুমেন্ট গুলো আছে, ঠিক আছে, এটা রিজেম্বল কোনটা? এখন নাও টক অ্যাবাউট রিজেম্বল। রিজেম্বল মানে কি? আমরা যদি আপনাদের সাথে একটু আলোচনা করি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রিজেম্বল? আপনি রিজেম্বল মানে কি বুঝেন, সেটা নিয়ে যদি আপনার সাথে একটু আলোচনা করা হয়। রিজেম্বল কি? রিজেম্বল বলতে কি বুঝেন? রিজেম্বলের বাংলাটা কি বলবেন কি আমাকে একটু কেউ? মিল থাকা। সিমিলার রিভিউ এরকম। সিমিলার। সিমিলার কি? সিমিলারটা আপনারা কিভাবে বুঝেন? সিমিলার আপনারা কিভাবে বুঝেন? মনে করেন, মানে উপরের টপিকসটার সাথে আমার এখানে অ্যান্সারে কোনটা একই বোঝাচ্ছে আর কি। এটা 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটা 100 ডিগ্রি। মনে করেন এই কোণটা 100 ডিগ্রি, এই কোণটাও 100 ডিগ্রি। যদি এরকম দুইটা ত্রিভুজ, ভালো করে খেয়াল করেন, তাহলে দুইটা ত্রিভুজ কি সমান হবে? যে এখানে যদি 50 ডিগ্রি থাকে, এখানেও 50 ডিগ্রি, এই দুইটা ত্রিভুজ কি সমান হবে? অবশ্যই সমান হবে না। বাট দুইটা ত্রিভুজের কোণ যদি সমান হয়, তাহলে দুইটা দেখতে একই রকম হবে না? দুইটা দেখতে জি একই স্যার। রকম হবে কিনা? হুম। এইগুলোটাকে বলা হয় রিজেম্বল। এইটাকে বলা হয় রিজেম্বল। রিজেম্বল মানে কি? যে একই স্ট্রাকচার ফলো করবে, স্ট্রাকচারটা কি হবে? একই ধরনের হবে। এইটা যে স্ট্রাকচারে, একটা ত্রিভুজ যে স্ট্রাকচার, আরেকটা যদি ত্রিভুজ একই স্ট্রাকচার ফলো করে, তাহলে সেটা রিজেম্বল। ঠিক একই ভাবে দুইটা আর্গুমেন্ট রিজেম্বল হবে কখন? যখন বোথ অফ দেম উইল ফলো দ্য সেম স্ট্রাকচার। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে,
তাহলে দুইটা আর্গুমেন্ট সেম বা রিজেম্বল যেটাই বলেন, দুইটা আর্গুমেন্ট সেম বা সেম স্ট্রাকচার ফলো করবে সেটা বুঝতে হবে। তাহলে সেম স্ট্রাকচার কেমন? আমি বললাম আপনাদেরকে একটা কথা বললাম যে তুমি যদি আসো আমি যাব, তুমি যদি আসো আমি যাব, তুমি এসেছিলে এবং আমি গিয়েছিলাম। দেখেন লজিকটা কিরকম, প্রথমটা যদি পজিটিভ হয় তাহলে পরেরটা পজিটিভ, দ্বিতীয় ক্ষেত্রে যে কি হয়েছে, প্রথমটাও পজিটিভ হয়েছে দ্বিতীয়টাও পজিটিভ হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। তাহলে আমি যদি এরকম একটা আর্গুমেন্ট বলি যে যদি পড়াশোনা করো পাস চাকরি পাবে, তুমি পড়াশোনা করেছো চাকরিও পেয়েছো, একই ধরনের লজিক ফলো হলো না? প্রথমটা পজিটিভ ছিল এটার, দ্বিতীয়টাও পজিটিভ, প্রথমটাও পজিটিভ দ্বিতীয়টাও পজিটিভ। এক্ষেত্রে পরেরটাও ক্ষেত্রে কি হয়েছে, প্রথমটা তুমি এসেছো আমি গিয়েছি, এখানে বলছে তুমি পড়াশোনা করেছো আমি পাস করেছি। লজিক দুইটা সেম কিনা? জি স্যার, পজিটিভ। এখন আমি যদি বলি যদি তুমি আসো আমি যাব, তুমি আসো নাই কিন্তু আমি গেছি, দেখেন প্রথমটা পজিটিভ হলে পরেরটা পজিটিভ হবে। পরে যে বললাম কি প্রথমটা কি হয়েছে এই কথায় নেগেটিভ হয়েছে, তারপরেও দ্বিতীয়টা পজিটিভ হয়েছে। ওইরকম যদি আর্গুমেন্ট সাজাইতাম, এরকম করে সাজাই, আমার আগের কথাটায় আমি বললাম মোটিভেশন নিয়ে না, কিন্তু পড়াশোনা করলে চাকরি পাবে, তারপরে কি বলবেন? পড়াশোনা করি নাই কিন্তু কি চাকরি পেয়েছি। চাকরি পাইছি। এই যে এইটা হচ্ছে যে রিজেম্বলের ব্যাপারটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার। আচ্ছা তাহলে আমাদের দেখতে হবে এই আর্গুমেন্টটার স্ট্রাকচারটা কেন সেটা বলতে হবে। দেখেন অধিকাংশ লোক যারা এক্সপেরিমেন্টাল মেডিসিন হিসেবে জিআরই বা অ্যাপ নেয়, মানে জিআরই বা এপিটি, এই জিনিসটা পজিটিভ হইলে সেটা কি হবে? হেডেক হবে। বুঝতে কোনো সমস্যা আছে? যে এক্সপেরিমেন্টাল মেডিসিন হিসেবে যারা জিআরই বা অ্যাপ নেবে, তাহলে জিআরই, এই জিআরই পজিটিভ হলে হেডেকেরও পজিটিভ হবে। এখন নতুন একজন ব্যক্তি আসছে অ্যালিস, এই অ্যালিসের ক্ষেত্রে কি হয়েছে, একজন ব্যক্তি আসে অ্যালিস, অ্যালিস জিআরইও নেয় না, তার হেডেকও হয় না। ভালো করে খেয়াল করেন, জিআরই বা এপিটি নিলে প্রথমটা পজিটিভ হলে পরেরটা পজিটিভ। একজন ব্যক্তিকে আমদানি করেছে আমার এইখানে, আমার বক্তব্য অনুযায়ী দেখেন, দেখছেন যে একজন ব্যক্তি আসছে, একজনের নাম আসছে, সেই ব্যক্তি এই এলিস, একজন নাম আসছে, একটা নেম আসছে, সেই নেম জিআরই ক্ষেত্রেও নেগেটিভ, তার হেডেকও হয় নাই। বুঝতে কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা তাহলে আমরা যদি যেটা পড়বো সেটা মনে করেন এ নাম্বার পড়ি, মোস্ট ডবারম্যান আর ইজি টু ট্রেন। তাহলে ডবারম্যান যদি হয় পজিটিভ হলে সেটাকে ট্রেন করা যাবে। বুঝতে কারো কোনো সমস্যা আছে? নো। আচ্ছা তারপরে একটা নাম আসবে, এই যে নেম আসবে, এই যে আসছে বেদ, একটা নেম আসছে নেম, সেটা কি হবে? সেটা ডবারম্যানও হবে না এবং সেটাকে ট্রেনও করা যাবে না, রাইট? এইরকম কথা কি এখানে বলা আছে? একটু বলবেন। হ্যালো, জি স্যার। এরকম এটা কথা কি এখানে বুঝতে বলা আছে যে না স্যার। জি না। নো। দুইটাই নেগেটিভ হচ্ছে। দেখেন জিআরই বা এপিটি নিলে হেডেক হবে, অ্যালিস জিআরই নেয় না, হেডেকও হয় না। তার মানে একটা পজিটিভ হলে আরেকটা পজিটিভ, একজন ব্যক্তির ক্ষেত্রে প্রথমটা নেগেটিভ, জিআরই এপিটিও নেগেটিভ, হেডেকও নেগেটিভ। ক্লিয়ার? এই এই শুনছি আব্বু বলো যে জ্যোতি খালামণি ফোন দিচ্ছি তোমার আমি। জিআরই বা এপিটি নেয় না, হেডেকও হয় না, তাহলে ওইটার সাথে মিলে ডবারম্যান হলে ট্রেন করা যাবে। তারপরে কি হবে, একটা নাম আসবে বেদ, সে ডবারম্যানও না ট্রেনও করা যাবে না, কিন্তু সেটা কিন্তু হয় নাই এখানে, কিন্তু সেই ধরনের মিল নাই। তার মানে এ নাম্বার অ্যান্সার না। এবার বি নাম্বার দেখি, মোস্ট ইউএস বিল কার আর পুরলি মেড, তার মানে ইউএস কার হইলে, ইউএস কার যদি হয় সেটা পুরলি মেড হবে। তারপরে কি হবে, একটা নাম আসবে, ভালো করে খেয়াল করেন, একটা নাম আসবে না? সেই নামটা কি, সেই নামটা সেটা ইউএস কারও হবে না এবং পুরলি মেডও হবে না।
এখন সিন্স দিস কার ইজ ওয়েল মেড মিলে মিলে জি না, না। না। তার মানে এই দুইটা বাদ। এবার সি নাম্বার আসে, মোডস ব্রডওয়েজ আর ওয়েল অ্যাক্টেড। ব্রডওয়ে হইলে সেটা ওয়েল অ্যাক্টেড হবে, ব্রডওয়ে পজিটিভ, ওয়েল অ্যাক্টেডও পজিটিভ। ক্লিয়ার? Yes, sir. তারপরে একটা নাম আসবে, আসছে কোন নাম? জি The logic game. নেম আসছে। এই নেমটা কি হবে? ব্রডওয়েরও হবে না এবং ওয়েল অ্যাক্টেডও হবে না, রাইট? Related হবে না, হ্যাঁ। দেখো তো এটা কি জি আছে, আছে। কি আছে? Positive, positive, negative, negative. নেগেটিভ এবং এই নাম। তাহলে অ্যান্সার কোনটা? এইটা। Yes, sir. ক্লিয়ার কি? Yes, sir. জি এটাকে বলা হয়েছে রিজেম্বল কোশ্চেন, যেখানে আমরা কি করব, যেখানে আমরা দেখব, দেখার চেষ্টা করি সেটা কি, যে সিমিলারিটিস। সিমিলার লজিক এরা ফলো করে কিনা। বুঝতে পেরেছেন? জি ওকে, আমরা আমাদের খুব কি মানে কঠিন মনে হচ্ছে নাকি? জি না। আলহামদুলিল্লাহ, তার মানে আপনারা বুঝতে পারছেন, দ্যাট ইজ এনাফ, এটাই যথেষ্ট প্র্যাকটিস করলে তো আর ইজি লাগবে। আশা করি। ওকে, নাইস। এবার বলা হচ্ছে সাম কমিউনিটিজ ইন ফ্লোরিডা, ফ্লোরিডার বেশ কিছু কমিউনিটি আর পপুলেটেড অলমোস্ট এক্সক্লুসিভলি বাই রিটায়ার্ড পিপল। সেখানে কোন ধরনের লোকজন থাকে বলেন? Retired. অলমোস্ট সেখানে রিটায়ার্ড পিপুলরা থাকে, রিটায়ার্ড পিপুল, অ্যান্ড কন্টেন ফিউ ইফ এনি ফ্যামিলি উইথ স্মল চিলড্রেন। এবং কি ফিউ মানে কি? ফিউ ইজ এ নেগেটিভ ওয়ার্ড, মানে স্মল ফ্যামিলি নিয়ে কোনো পরিবার নাই বললেই চলে। বুঝতে পেরেছেন? সামান্য। তার মানে এখানে সামান্য না, ফিউ, আই রেড ফিউ বুকস মানে কি? আমি বই পড়ি নাই বললেই চলে। ফিউ ইজ এ নেগেটিভ টোন, ফিউটাকে জি নেগেটিভ টোন ধরবেন, এটা পজিটিভ না। তার মানে এইখানে সাম কমিউনিটিতে সব রিটায়ার পিপুলরা থাকে এবং স্মল বাচ্চা কাচ্চাদের নিয়ে, মানে ফ্যামিলি নাই বললেই চলে। ইয়ে তথাপি দিস কমিউনিটিজ আর হোম টু থ্রাইভিং বিজনেস, এই কমিউনিটিটা হচ্ছে হোম টু থ্রাইভিং বিজনেস, মানে কি জাকালো ব্যবসার আতুর ঘর। কিরকম? আপনারা এই হোম টু থ্রাইভিং বিজনেস ব্যাপারটা বুঝাচ্ছি। মনে করেন নীলক্ষেত, হোম টু থ্রাইভিং বিজনেস অফ হোয়াট? বুকস, হোম টু থ্রাইভিং বিজনেস অফ বুকস। ফার্মগেট, হোম টু থ্রাইভিং বিজনেস অফ হোয়াট? কি ফার্মগেটে কিসের ড্রাইভিং ব্যবসা চলে? মানে তো বাই ইমপ্রুভিং। না, খুব জাকালো ব্যবসা বাচ্চা চলছে, এবং হ্যাঁ। জাকালো ব্যবসা। সেটা হচ্ছে হোম টু থ্রাইভিং বিজনেস, হচ্ছে যে কোনটা, যেমন ফার্মগেট হচ্ছে কোচিং এর আছে হোম টু থ্রাইভিং, দ্যাট ইজ হোম টু থ্রাইভিং। তাহলে যে কমিউনিটিতে থাকতেছে রিটায়ার্ড পিপল, সেই কমিউনিটিতে একটা জাকালো ব্যবসা চলতেছে, স্পেশালাইজিং, সেটা কিসের উপরে? রেন্টাল অফ ফার্নিচার ফর ইনফ্যান্টস এন্ড স্মল চিলড্রেন। সেখানে কার কিসের ব্যবসা চলতেছে? ছোট ছোট বাচ্চা বাচ্চা এবং কাচ্চাদের শিশুদের ফার্নিচার। ফার্নিচার ভাড়া দেওয়ার একটা ব্যবসা থাকতেছে বুড়ি বুড়ারা, ব্যবসা চলতেছে বুড়ি বুড়াদের দিয়ে। ফার্নিচার ভালো করে খেয়াল করেন, থাকতেছে কারা? বুড়ি বুড়ারা, আর ব্যবসা চলতেছে কাদের? কুড়িগারাদের।
ব্যাপারটা হচ্ছে যে সেখানে থাকতেছে বয়স্ক পিপুল, কিন্তু সেখানে ব্যবসা চলতেছে ছোট বাচ্চা কাচ্চা বা ইনফ্যান্ট। ইনফ্যান্ট সদ্য ভূমিষ্ঠ যে হচ্ছে যে আর কি, কি বলে শিশু, ওই যে হ্যাঁ, নবজাতকদের ফার্নিচার ভাড়া দেওয়ার একটা ব্যবসা চলতেছে। তারপর বলছে হুইচ অফ দি ফলোইং ইফ ট্রু, নিচের কোনটা সত্যি হইল বেস্ট রিকনসাইল দ্য সিমিং ডিসক্রিপেন্সি অ্যাবভ। এই যে একটা ডিসক্রিপেন্সি, যে বয়স্কদের জায়গায় বাচ্চা কাচ্চাদের বিজনেস চলতেছে, এই যে ব্যবসাটা চলতেছে, এই ব্যবসার যে অমিলটা বা এই যে অমিলটার কারণটা ব্যাখ্যা করবে কোনটা, বা এটাকে মিলন ঘটাবে, রিকনসাইল করে দিবে, এই যে ডিসক্রিপেন্সি, এই যে অমিলটাকে, অমিলটার কারণটাকে ব্যাখ্যা করবে কোনটা, বা এই রিকনসাইল করে দেবে যে না এটা যে চলতেছে ব্যবসাটা, এই ব্যবসাটা ঠিক আছে, এই ব্যবসাটা চলার কথা, এইরকম ডিসক্রিপেন্সিটাকে রিকনসাইল করে দিবে কোনটা। আমি এটা বলে দিই, আপনারা সবগুলোর অ্যান্সার বললেন, এটাকে আমি বলে দিই। 3 নম্বর একটু দেখেন, মেনি রেসিডেন্টস অফ দিস কমিউনিটিস, এইখানে যারা অধিবাসী যারা আছে, মাস্ট প্রোভাইড দ্য নিডস অফ ভিজিটিং গ্র্যান্ড চিলড্রেন সেভারাল উইকস এ ইয়ার। তাদের কাছে কারা আসবে, কারা আসে, তাদের নাতি নাতনিরা বছরের বিভিন্ন সপ্তাহে তাদের এখানে বেড়াতে আসে। যখন বেড়াতে আসে তখন কি দরকার পড়ে, গিফট। গ্র্যান্ড চিলড্রেন যখন আসে তখন কি লাগে, তাদের ফার্নিচার এবং হচ্ছে যে আর কি ফার্নিচার লাগে। সেই ফার্নিচারটা কি করে, ওরা পার্মানেন্ট কিনে রাখে না, তখন ওরা ভাড়া নেয়। আপনারা কি বুঝতে পেরেছেন এটা? জি স্যার। কাইন্ডলি তাহলে একটু রিপিট করুন। আমি বুঝি নাই। স্যার আরেকটু কাইন্ডলি রিপিট করুন রিপিট করুন। আচ্ছা ঠিক আছে, রিপিট করুন। ব্যাপার হচ্ছে যে বলতেছে হচ্ছে যে এইটা, যে ওইখানে থাকতেছে বয়স্ক লোকজন আর ব্যবসা চলতেছে কি বাচ্চা কাচ্চাদের ফার্নিচার ভাড়া দেওয়ার। এটা একটা অমিলের ব্যাপার না, মানে এইটা তো বুড়োদের এখানে তো বাচ্চাদের ফার্নিচার ভাড়া হওয়ার কোনো চান্স দেখিনি। তো এই যে অমিলটা, এই অমিলটার কারণটা ব্যাখ্যা করবে কোনটা, যে এইটা হ্যাঁ হচ্ছে, এইটা রিকনসাইল করে দিবে যে না ঠিকই আছে, বাচ্চাদেরই জিনিস চলার কথা, সেটা কোনটা। ডি নাম্বার বলতেছে এখানকার অধিবাসীদের যারা বয়স্ক লোকজন আছে তাদের নাতি নাতনিরা তাদের বছরের বিভিন্ন সপ্তাহে তাদের এখানে বেড়াতে আসে। এখন যখন বাচ্চা কাচ্চারা বেড়াতে আসবে তখন তাদের ওখানে কি হবে বলেন, বাচ্চাদের জিনিসপত্রের প্রয়োজন পড়বে, বাচ্চাদের ফার্নিচারের দরকার পড়বে। সেই ফার্নিচার কি করবে এরা, ভাড়া নেবে, রেন্টে নেবে। তখন তারা কি করবে, যে রেন্ট নিবে। তখন তারা রেন্ট, দ্যাটস ইট, শেষ, এটাই। তো ব্যাপারটা হচ্ছে যে এইখানে আর কিছু না, ব্যাপারটা হচ্ছে এইখানে আর কিছু না, মানে এই এই আপনারা কি বুঝতে পারছেন? জি। আচ্ছা ওকে। ওয়েল, আচ্ছা তাহলে আপনাদের সাথে আমি যে আলোচনা করলাম সেই আলোচনার একটা জিস্টে আসে। দেখেন কি কি ধরনের কোশ্চেন ক্রিটিক্যাল রিজনিং এ আসে, আপনারা একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। There are 7 types of questions. Critical reasoning এ 7 problems আসে, critical reasoning frequently asked you to solve. আপনাকে সলভ করতে বলা হয়। প্রথমটা হচ্ছে অ্যাজাম্পশন কোশ্চেন। আপনারা একটু বলেন তো, গতদিন যারা ক্লাস করছেন অ্যাজাম্পশন কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ স্যার। তারপরে কনক্লুশন কোশ্চেন বা ইনফারেন্স কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। জি স্যার। স্ট্রেনদেন কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি, স্ট্রেনদেন কোশ্চেন নিয়ে আলোচনা করেছি আজকে। আজকে করেছেন স্যার।
স্ট্রেনথেন কোশ্চেন নিয়ে আলোচনা করছি আজকে। ইয়েস স্যার, ওই ফিজিক্যালের হ্যাঁ, অবশ্যই স্ট্রেনথেন ফিজিক্যাল নিয়ে একটা আলোচনা করেছি। উইকেন্ড কোশ্চেন নিয়ে আলোচনা করেছি না? অনলি হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি স্যার। উইকেন্ড নিয়ে আলোচনা করে রিজলভ দ্য প্যারাডক্স, এই যে লাস্টে যেটা বললাম প্যারাডক্স সিচুয়েশন, সেই সিচুয়েশনের মিল নিয়ে আলোচনা করেছি। স্ট্রাকচার অফ স্যার দ্য রিজন, যেটা রিজেম্বল কোশ্চেন, সেটা নিয়েও আলোচনা করেছি। আচ্ছা বলেন। আগে যে কোয়েশ্চেনটা ছিল এটার আগে যে মানে ফিউ দিয়ে ওইটা তো আসলে উইকেন্ড টাইপ কোয়েশ্চেন। কোনটা? এটা ফিউ দিয়ে যেটা ছিল না না একটু না, আগে যেটা ছিল আমরা এই যে ফিউ না, এটা রিকনসাইল করে। এটা হচ্ছে কি একটা প্যারাডক্স সিচুয়েশন, প্যারাডক্স, সেখানে বুড়ো লোকজন থাকতেছে, সেখানে বাচ্চাদের চলছে। এর কারণটা অনেকটা অ্যাজাম্পশন কোশ্চেন বা ব্যাখ্যা, কারণ ব্যাখ্যা করা কোশ্চেন। তো এইখানে তো আসলে হচ্ছে যে সবসময় হচ্ছে কারণ ব্যাখ্যা করা এই আহ, এটাকে বলা চলে যে হচ্ছে যে অ্যাজ আ প্রেমিস কোশ্চেন, প্রেমিস টাইপের জিনিসও বলা যায়, প্রেমিস বা অ্যাজাম্পশন টাইপের কোশ্চেন। তবে এখানে হচ্ছে যে এটাকে প্যারাডক্স সিচুয়েশন বলে, প্যারাডক্স সিচুয়েশনের সমস্যার সমাধান। সবাই কি ক্লিয়ার কিনা? তাহলে আমাদের এই প্যারাডক্স কোশ্চেন থেকে শুরু করে যা যা পরীক্ষায় আসতে পারে আমরা ক্রিটিক্যাল রিজনিং এর একটা একটা করে সলভ করেছি। আবারও বলি আপনাদেরকে, খুব ভালোভাবে হচ্ছে যে যে জিনিসটা হচ্ছে ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে যে আপনারা এইটা নিয়ে কোনো ওয়ারিড হওয়ার দরকার নাই। জাস্ট আমাদের লেকচার শিটে যা আছে শুধুমাত্র এতটুকু দেখলেই হবে, এর বাইরে আপনাদের আর দেখার দরকার নাই। আবারও বলি, দেখার দরকার নাই। কেন দরকার নাই দেখার? বিকজ আমাদের যেহেতু সরকারি ব্যাংকগুলোতে বা বাংলাদেশ ব্যাংকে এগুলো আসবে না, কিন্তু প্রাইভেট ব্যাংকের জন্য দরকার হতে পারে। প্রাইভেট ব্যাংকের জন্য আপনি প্রিপেয়ার করেন, আপনি জাস্ট প্রাইভেট ব্যাংকের জন্য যদি করেন কোনো সমস্যা নাই। এইগুলো এই আমাদের লেকচার শিট যদি করেন, আমি স্যার এগুলো কি আইএলটিএস এ আসে? ক্রিটিক্যাল IELTS রিজনিং, রিডিং স্কিল আপনার ক্রিটিক্যাল রিজনিং এ বাড়তে পারে, কিন্তু এটা আইএলটিএস এ আসে না। জিআরইর জন্য আবার একটু গুরুত্বপূর্ণ আর কি, জিআরই তে এখন আসে না, কিন্তু ক্রিটিক্যাল রিডিংটা থাকে, এখন থাকে ক্রিটিক্যাল রিডিং। এই ফরম্যাটে থাকে না, বাট এই ধরনের ফরম্যাটে থাকে। ঠিক আছে, আগে জিম্যাট পরীক্ষা এটা খুব ভালো আসে। যাই হোক, আমাদের এত কিছু দেখার দরকার নাই। আপনারা যদি প্রাইভেট ব্যাংকে পরীক্ষা দেন বা মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন বা আইবিএ কর্তৃক বিভিন্ন পরীক্ষা যদি পার্টিসিপেট করেন, সেক্ষেত্রে আপনাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেটা করবেন, হোয়াট ইউ রিকোয়ার, আপনাদের যেটা দরকার কিছুই না, আপনারা আমাদের লেকচার শিটটা করেন। আমাদের অন্য কোর্সের ক্ষেত্রে আমি বলবো না যে হচ্ছে যে শুধু লেকচার শিট করলে হবে, অন্যান্য টপিকের ক্ষেত্রে, বাট এইখানের ক্ষেত্রে আমি বলবো আপনি শুধু লেকচার শিটে সীমাবদ্ধ থাকলেই চলবে। বুঝতে পেরেছেন? জি। তো লেকচার লেকচার শিট গুলো কবে পাইতে পারি? আমরা আসলে এখন তো পাই নাই, যারা নতুন আচ্ছা, লেকচার শিট আছে গুলো হচ্ছে যে অপেক্ষায় আছে। আপনাদের হচ্ছে যে এই যে রবিবার দিন আপনাদের কাছে নাম কালেক্ট করা হবে। আপনারা উইদিন 10 ডেজ আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। উইদিন 10 ডেজ, 10 ডেজ লাগবে আপনাদের, 10 ডেজ লাগবে, 10 ডেজ এর ভিতরে পেয়ে যাবেন। যাই হোক, এখন ইস্যুটা হচ্ছে যে এইটা, আর আপনাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে ওপেনলি যেটা বলা দরকার সেটা হচ্ছে যে আমাদের পান্থপথ শাখায় ব্যাংক জবের কোর্সের ভর্তি চলতেছে। আপনারা যারা এডি প্রিমিয়ামে অনেকে ভর্তি হয়েছেন, আশা করি আহ আপনারা একটু ম্যাথ এবং ইংলিশের ক্লাস কেমন লাগছে আপনাদের? সত্যি কথা বলেন। ভালো স্যার। একটা করলাম, শুরু হইলো, যতটুকু করলাম এতটুকু পর্যন্ত তো স্যার ভালোই লাগে। মানে ম্যাথ এবং ইংলিশ, আপনারা ম্যাথ ইংলিশ এই দুইটা জায়গায় খুবই ভালো পাবেন। ঠিক আছে, পাশাপাশি রাইটিং এর ফিডব্যাক পাবেন, রাইটিং এর ক্লাস গুলো পাবেন, ম্যাথ সমস্যা নাই। ম্যাথ তো স্যার আমাদের এমসিকিউ রিটেন দুইটার জন্য তো স্যার আমাদেরকে মানে হ্যাঁ, দুইটাই কভার করা হবে, লাগবে। এমসিকিউ রিটেন দুইটাই কভার করা হবে। এইগুলো নিয়ে টেনশন নাই। আসলে ম্যাথের ক্ষেত্রে রিটেন অ্যাপ্রোচ বলে কোনো অ্যাপ্রোচ নাই। এইগুলো হচ্ছে যে আমাদের কোচিং এর ধান্দা, আর কিছু না। প্রথম কথা হচ্ছে এটা, যে জিনিস আপনি প্রিলি করবেন ওই ম্যাথটাকে যদি আপনি লিখিত লিখে দিয়ে আসতে পারেন, ওটাই রিটেন ম্যাথ। আপনাদের মতো আমারও যখন পরীক্ষায় দিতে গেছি, আমার মাথায় কাজ করছে যে আসলে রিটেন ম্যাথ, রিটেন এটা 10 মার্কস কেমনে বলবো, আগেগুলো তো টিক চিহ্ন দিচ্ছে, এটা কিভাবে লিখবো। কিন্তু 10 মার্ক হালাল করার জন্য, যেহেতু 10 মার্ক, শুধুমাত্র উত্তর লিখে দিয়ে আসলে তো হালাল হয় না। হালাল করার জন্য আমার যতটুকু লেখার প্রয়োজন মনে হয়েছে আমি ততটুকু লিখে দিয়ে আসছি, দ্যাটস ইট।
তো আপনিও যখন রিটেন ম্যাথ করবেন, আপনি একটা অঙ্ক পারলে আপনার কাছে মার্কস পাওয়ার জন্য যতটুকু হালাল লিখতে মনে হবে, যতটুকু আপনার মনে করবে হালাল হবে, ততটুকু আপনি লিখলেই হয়ে যাবে। এটা আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমাদের আলাদা আলাদা ভাবে হচ্ছে যে, আর আপনাদের ক্ষেত্রে বলবো, সবার ক্ষেত্রে যারা আপনাদের এখানে, আপনাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে বিভিন্ন কোচিং এ পড়ে, তো এই ক্রিটিক্যাল রিজনিং বা পাজেল অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি পার্টটাতে অনেকেই আসলে প্রপারলি প্রস্তুতি নেয় না, না নিয়েই হলে যায়। এই কারণে দেখা যায় কি, প্রাইভেট অর্গানাইজেশন গুলোতে আর কি, যখন প্রাইভেট ব্যাংকের এমটিও আসে, অন্যান্য কোচিং এর স্টুডেন্ট কিন্তু খুব কম চান্স পাচ্ছে, খুবই কম চান্স পাচ্ছে। কারণ কি, এই যে পোর্শনটা আছে, এই পোর্শনে তারা প্রপারলি অ্যাড্রেস করে যায় না। আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, যারা অন্য কোচিং এ ভর্তি হয়েছে, বা আপনাদের পরিচিত যারা আছে, তাদের আপনারা বলতে পারেন আমাদের এই অ্যানালাইটিক্যাল কোর্সটাতে পার্টিসিপেট করতে। অ্যানালিটিক্যাল একটা কোর্স চালু হচ্ছে, 8টা ক্লাস সমৃদ্ধ। আপনারা সবাই এই ফুল ক্লাস পাবেন। তো এই 8টা ক্লাসে আসলে যে কোনো ধরনের অ্যানালিটিক্যাল এবিলিটি, তারপর এই যে ধরনের আইকিউ যেটা, তারপর ডাটা সাফিসিয়েন্সি, এইগুলো টোটালটাই কভার করে দেবে। বুঝতে পারছেন? ঠিক এইভাবে হচ্ছে যে আমি আমি চেষ্টা করছি যে ঠিক এইভাবে একদম স্ক্রিনে হচ্ছে যে ছবি সহকারে খুব সুন্দরভাবে আমরা এই অ্যানালিটিক্যাল কোর্সটা কমপ্লিট করবো, একদম সব জিনিস, যাতে বুঝতে আপনাদের সমস্যা না হয়। ওকে? এবং এখানে ক্লাস থাকবে মোটামুটি ভাবে 8টা, ক্রিটিক্যাল রিজনিং এ 2টা, পাজেল 2টা, ডাটা সাফিসিয়েন্সি এবং আইকিউতে 1টা, টোটাল 8টা ক্লাসের মতো আমরা প্ল্যান করেছি। ঠিক আছে? আশা করি আপনারা যারা আছেন এই থাকবেন। আপনাদের কোনো কিছু বলার আছে কিনা? জি, জি, বলেন। Anything you ask? এটা তো আসলে ওয়ান কাইন্ড অফ মেন্টাল এবিলিটি, তাই না? জি, এটা এক ধরনের মেন্টাল অ্যাবিলিটি। আচ্ছা, যে টাইপ গুলো আপনি কিছুক্ষণ আগে দেখাইছিলেন, ওই টাইপ গুলো কি আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে যে এই কোয়েশ্চেনটা আসলে এই টাইপ, তারপরে না, এরকম না, না, ভাবতে হবে এমন? আইডেন্টিফাই করতে হবে না, আইডেন্টিফাই করার কোনো প্রয়োজন নাই। কারণ আমি কি আপনাদেরকে আইডেন্টিফাই করে দেখাইছি না না, আমি যে বলতেছি এটা স্যার, এইটাই? যেহেতু আমরা তো ইন্ট্রোডাকশন ক্লাস ছিলাম না, ওই জন্য হ্যাঁ, প্রশ্নগুলো করা। আমি কিন্তু আইডেন্টিফাই করে প্রত্যেকটা সলভ করে দিছি, কিন্তু আইডেন্টিফাই করে দিই। কারণ আপনি নিজেই বুঝতে পারবেন না, এটা এটা খুব না। আপনি এই যাবৎকালে আপনারা একটু ভালো করে খেয়াল করেন, যারা আছেন আপনারা তো ক্লাসটা বুঝতে পেরেছেন, তাই না? এখন আমার প্রশ্ন হচ্ছে যে, আপনারা ইংলিশ কতদিন ধরে করে আসতেছেন বলেন? ইংলিশ তো স্যার ছোটবেলা থেকে পড়ে ছোটবেলা থেকে। ম্যাথ কতদিন করেছে সেইখানে, ও ছোটবেলা থেকে করে আসছেন, সেইখানে আপনাদের দুর্বলতা আছে। আর তাহলে ইংলিশ ম্যাথে যদি দুর্বল থাকেন, এখনো দুর্বলতা আছে, এখনো বুঝতে সমস্যা হয়, সেখানে এটা তো প্রথম দিন আপনি, এটা তো আপনি প্রথম দিনে তো আপনি অনেক আর কি বুঝতে পারছেন, এটি তো অনেক, তাই না? আপনি তো এখনো চেষ্টা করেন, সেই হিসেবে সমস্যা নাই। এই ধরনের কোশ্চেনে এইগুলো নিয়ে খুব মাথা ঘামানোর দরকার নাই। জাস্ট ক্লাস যেটা রয়েছে, আপনি সর্বোচ্চ যেটা করবেন, লেকচার শিট গুলো একদিন 2 দিন লাগবে যদি আপনি সব 2 ঘন্টা সময় দিন, তাইলেই হবে। আচ্ছা, বলেন, কোনো কোশ্চেন আছে কি? এনিথিং ইউ ওয়ান্ট টু আস্ক? স্যার আমাদের এই যে লেকচার শিট গুলা মানে আমরা কিভাবে পাবো? ভাই, আমি এইগুলো নিয়ে, আপনাদের লেকচার শিটস গুলো হচ্ছে যে আপনাদেরকে হয়তো রবিবার দিন একটা ফর্ম দেওয়া হবে, আপনারা সেই ফর্মটা পূরণ করবেন। পূরণ করার পরে সেখানে আপনাদের ঠিকানা চাওয়া হবে, ঠিকানাগুলো একসাথে নিয়ে আপনাদের ব্যাচে দেওয়া থাকবে, একদম ব্যাচে, যেখানে অ্যাডমিশন নিয়েছেন সেই অ্যাডমিটেড ব্যাচে আমরা লিংক দিয়ে দিব, সেখানে আপনার ফর্ম পূরণ করবেন। ফর্ম পূরণ করার পরে আপনাদের সাথে কথা বলে আপনাদের যে সময় পাঠাবে, সেখানে কিন্তু আপনাদের কোশ্চেনটা আপনাদের কাছে জিনিসগুলো আস্ক করা হবে। আচ্ছা, আরেকটা জিনিস জানা ছিল স্যার। জি, হ্যালো, জি, জি, বলেন। রাইটিং যে ফিডব্যাক ক্লাসটা আপনি নিচ্ছেন, তো ওই টপিকটা তো আসলে আমরা পাচ্ছি না, বা ওইটা কিভাবে কি করব আসলে বুঝে উঠতে পারতেছি না। যেমন এই টপিকটা কি ফার্স্টে আমাদেরকে দিবেন, আমাদের মতো করে লিখবো, নাকি আপনি এটা ডিসকাস আপনাদের করবেন মতো। দেন আমরা লিখে আচ্ছা, আপনাকে আপনি কি ক্লাস করেছেন কোনো রাইটিং টপিকের? রাইটিং ফিডব্যাক ক্লাস জয়েন হয়েছিলাম তখন আমি মানে এই বেজে জয়েন হয় নাই, একটা ফ্রি ক্লাসে জয়েন হয়েছিলাম গত 1-1.5 সপ্তাহ আগে, অল্প 10 মিনিটের মতো করতে পারছিলাম লাস্ট। এই কারণে এইটাই হচ্ছে প্রবলেম। আমরা ক্লাসে
একদম ডিটেলস বলে দিই। যেদিন তার রাইটিংসটা জমা দিবেন সেদিন হচ্ছে 10টা 11টার ভিতরে রাইটিং এর টপিকটা আমরা দিয়ে দেই। দিয়ে দেওয়ার পরে আপনাদের বলি আপনারা আপনাদের মতো করে দেখে নিজে একদম নিজের ভার্জিন রাইটিং জমা দিতে বলি। সেই রাইটিংটা জমা দেওয়ার পরে আমরা সেটা নিয়ে ডিসকাস করি এবং আমাদের আইডিয়া শেয়ার হয়। রাইটিং এর ক্লাস করেছেন, রাইটিং এর ক্লাস নিয়ে মানে ফিডব্যাকের ক্লাস নিয়ে আপনাদের ফিডব্যাক কি যারা করতেছেন একটু বলবেন। স্যার স্যার খুবই ভালো। লিস্ট যে জিনিসটা হচ্ছে যে আমাদের ইনফরমেশন তো শেয়ার হচ্ছে, রাইট? আমরা তো বুঝতে পারছি অনেক কিছু আলোচনা হচ্ছে, আমরা ওইভাবে আমরা আলোচনা করি। ওইটাই হচ্ছে আমাদের কাছে মনে হয়, আমার কাছে ফিল হয়েছে যে দ্যাট ইজ দ্য রাইট অ্যাপ্রোচ। অনেকের অনেক ধরনের অ্যাপ্রোচ আছে, সে ওই যে বললাম না কিছুদিন আগে একজন বলতেছে যে এনারা কোনো ফোকাস দেয় না আমাদেরকে। তো এটা হচ্ছে ভুয়া বাটপার, কারণ এরা কোনো ফোকাস রাইটিং আপনাকে দিবেন না, লিখে দিবে না, কোনো ফোকাসের কালেকশন দিবে না। তো ভাই আমরা তো কালেকশন দিব না, এটা সবসময় বলেই দিই, একদম ওপেনলি বলি যে না আমরা কোনো কালেকশন দিব না আপনাদের। ঠিক আছে, আমরা তো বলি নাই যে দিয়ে আমরা দিব এই দিব এই এই কালেকশন দিব, এই রাইটিং গুলো কালেকশন দিব, এটা বলে তো আমরা যে দেই না এমন তো না, আমরা দিব না আগেই বলে দিয়েছি। কারণ তাতে আপনাদের ডেভেলপমেন্ট হয়, যে দিচ্ছে যারা দিচ্ছে তারা নিচ্ছে, যারা এবং দিচ্ছে যারা দিচ্ছে বাসার এরিকেন, এবং যারা নিচ্ছে তারাও বাসার এরিকেন নিচ্ছে। কিন্তু আমরা আমরা আপনারা চাইলেও আমরা বাস দিতে পারবো, দ্যাটস দ্য ইস্যু। স্যার যেমন রাইটিং এর কি আমার মানে বেসিক কোন স্ট্রাকচার কোন ক্লাস আছে যে এই টপিকটা এই স্ট্রাকচার লিখতে হবে এরকম? স্যার এটা নিয়ে বেসিক আমি একটু কথা বলতে চাই। সেই সেই বেসিক যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারের উপরে ক্লাস আপনারা আলাদা পাবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা আলোচনা করে দিব যখন জি জি দিব ওইটা সেদিন যদি স্যার আমাদের ইংলিশের ক্লাসটা বিষয়ে আলোচনা একটু করে দিব। কথা তাহলে আমাদের বেটার হয় আর কি, কারণ আমরা বুঝতে পারতাম স্ট্রাকচার, দেন ওই স্ট্রাকচার অনুযায়ী আমরা লেখার ট্রাই আচ্ছা করতাম। বুঝতে পারছি, আপনি আপনি যে জায়গাটার কথা বলতেছেন ওটা নিয়ে আমরা আলোচনা করে দিব ইনশাল্লাহ, যারা আগে ক্লাস করছে তারা বুঝতে পারছে। আচ্ছা জি থ্যাংক ইউ স্যার। বলেন আপু। স্যার যে ইংলিশের বিভিন্ন লেকচার শেষ হলো, ওয়ানেও দেখলাম, টুতেও দেখলাম, শেষের দিকে যে ট্রান্সলেশন, এসে, প্যারাগ্রাফ, তারপরে প্যাসেজ সম্পর্কে আছে, কিন্তু স্যার ক্লাসে কি এগুলো নিয়ে তো স্যার জামিল স্যার কোনো কিছু বলে নাই বা কোনো আমি ক্লাসও একটু হয় নাই। বলি আপনাদের যদি এইগুলো নিয়ে আলোচনা করতে যায় তাহলে গ্রামার আলোচনা হবে না। আমরা কিন্তু রাইটিং এর কয়টা ক্লাস দিচ্ছি, আমি একটা ফিডব্যাক ক্লাস পাচ্ছেন, এছাড়াও রাইটিং এর রেকর্ডেড ক্লাস পাবেন 10টা, এক ধরনের লেকচার উপরে। এছাড়াও আপনারা পাবেন সুমন সেনের ক্লাস। তাহলে তিন টিচারের রাইটিং এর ক্লাস পাওয়ার পরে আর জামিল যে স্যার ক্লাস আছে সুমন ওটা স্যারের ক্লাস তো পাচ্ছি না। পাবেন। আপনারা একটু একটু ভালো করে খেয়াল করেন, আপনারা তো শুরু করছেন, আপনারা তো কেবল একটা ক্লাস পাবেন, আর একটা ব্যাচের রুচিকে শেষ করে আরেকটা ব্যাচের তো ক্লাস দিব। তো সেই ক্লাসগুলো আপনারা পাবেন, আপনাদেরকে ক্লাস দেওয়া হবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, আপনারা সবকিছু পাবেন এবং ওই জিনিসগুলো রেকর্ডেড স্যার ক্লাসগুলো এই যদি আপনি শীটের দিয়ে শেষে দিতেন তাহলে তো better হতো। স্যার বলেন। স্যার এই শীটের শেষে যে এই প্র্যাকটিস গুলো আছে, এই যে রাইটিং সম্পর্কে, এগুলো কি স্যার রেকর্ডেড ক্লাসে কি আছে? কারণ হচ্ছে আমার আছে যে আছে আছে আমি যেখান থেকে ঢুকতে পারছি না আর কি, আমি কমপ্লেন করেছি, ওনারা বলতেছে সময় লাগবে। ওকে ওকে, আপনি হচ্ছে যে ওই যে আমি আপনারটার সম্পর্কে মনে হয় ওয়াকি বহাল, বোধহয় আপনার অ্যাপস এর সমস্যা হচ্ছে, রাইট? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওয়েবসাইট থেকেও ঢুকতে পারছি না। তো ওনারা বলেছে যে সময় লাগবে, একটু স্যাটারডে পর্যন্ত ওয়েট করতে বলেছে। আচ্ছা, তো স্যার এগুলো কি হচ্ছে ওই রেকর্ডেড ক্লাসে আছে, নাকি হচ্ছে মানে স্যার তো না এগুলো রেকর্ডেড নিয়ে কিছু ক্লাসে বলে এগুলো নাই? দিয়ে দেওয়া হবে। আমি একটু বলি, এগুলো রেকর্ডেড ক্লাসে আপনাদেরকে এগুলো সবগুলোই হচ্ছে যে দেওয়া হবে। মানে কিসের কোনো একটা স্ট্রাকচার অন্তত আপনি দিয়ে কোন দেওয়া থার্টি হবে? টু ব্যাচে তাই না আপু? আপনি কোন ব্যাচে? 32? হ্যাঁ হ্যাঁ, 32। 32 ব্যাচ যদি আমি দেখি, 32 ব্যাচে এই যে ফোকাস রাইটিং, এই যে এরকম রায়ানের ক্লাস আপনাদের 10টা ক্লাস দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এটা হয় নাই, দুইটা জেনারেল নলেজের ক্লাস আছে, ফোকাস রাইটিং এন্ড ট্রান্সলেশন একটা ক্লাস, এইটা আপনাদের রাইটিং ফিডব্যাকের ক্লাস, এই যে ইংলিশ ক্লাস টেস্ট, ইংলিশ, এই যে হোম, ইংলিশ। আপনি হোম প্র্যাকটিস দেখতে পারেন না তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা দেখতে পাচ্ছি না। আচ্ছা,
ঠিক আছে, ওটা হচ্ছে যে আপনি সবাই দেখতে পাচ্ছে, আপনি বোধহয় হচ্ছে যে আপনার কেন যে আপনি ব্রাউজারে দেখতে পাচ্ছেন না, আমরা আমাদের এখান থেকে আমাকেও জানানো হয়েছে, আমিও দেখছি, ফরওয়ার্ড করছে, ওরা ফরওয়ার্ড করছে। আহ, দেখি হচ্ছে যে কালকে তার তো ফিডব্যাক স্যার দেওয়ার আমি কথা। আমি বলতে চাচ্ছি যে এটা আচ্ছা একটা ঠিক হবে তো মানে এই রেকর্ডেড ক্লাসগুলোতে কি হচ্ছে এই রিডিং এর যে ইয়াগুলা ওগুলো কি আছে নাকি হচ্ছে এগুলো সম্পর্কে না, আমাদের কোনো ক্লাস নেওয়া হবে যে ট্রান্সলেশনটা আমরা কিভাবে করলে আহ, খুব সুন্দরভাবে লেখা যাবে বা প্যারাগ্রাফটার একটা স্ট্রাকচার বা আচ্ছা অ্যাপ্লিকেশনটা আমি কিভাবে একটু বলি লিখতে সবাই, হবে। আপু আপু আমি একটু বলি। এই যে 32 ব্যাচের যারা আছেন দেখেন, রায়হানের এই একটা রেকর্ডেড ক্লাস দেওয়া হয়েছে, দেখছেন রায়হান কবির স্যার? জি আপু, স্যার। জি এই স্যার। রায়হান কবিরের ক্লাস যদি রেকর্ডেড ভিডিওটা আপনি দেখেন, আপনি নিজে থেকে আগে থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন। আমরা রেকর্ডেড আপনাকে আচ্ছা প্রমোট করছি না, আপনি এটা দেখতে পারেন, পাইলে আপনি একটা লেকচার শিট সহ আপনি এটার একটা আইডিয়া পেয়ে যাবেন। পাশাপাশি আমি রাইটিং ফিডব্যাকের ক্লাস নিচ্ছি, এখানে কিন্তু আমি চুপচাপ বসে নাই, আমি কিন্তু বিভিন্ন জিনিস হ্যাঁ নিয়ে স্যার আলোচনা আপনার করি, গুলো বিভিন্ন করছি। topic। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে এটার পরে যে আপনার আরেকটা ক্লাস নিবে এই ফোকাস রাইটিং ট্রান্সলেশন, সেটা নিবে মোস্ট প্রবাবলি সুমন সেন। সুমন সেন ক্লাস নিচ্ছে আপনাদের এইটা সুমন সেন কিন্তু দেখেন, এই যে রাইটিং এর উপরে ক্লাস নিচ্ছে বোধহয়। ঠিক আছে, এই যে বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু সুমন আলোচনা করছে। তার মানে আমাদের সব দিক থেকে আমাদের যেটা আছে, আপনারা যারা আছেন সবাইকে সব দিক থেকে আমরা চেষ্টা করছি যে আর কি সবকিছু অ্যাভেলেবেল করার। যদি আপনাদের তাড়াহুড়ো থাকে, যে আপনারা ফিল করেন যে না আমার একটু তাড়াতাড়ি দেখা দরকার, তাহলে আপনি এই রেকর্ডেড ভিডিও গুলো দেখে ফেলেন, এই রায়হান কবিরের রেকর্ডেড ভিডিওতে দেখেন। এটা আপনাদের জন্য সবার জন্য খুব কাজে, এবং মানে রায়হান কবির খুব সুন্দর ক্লাস নেয় রাইটিং এর উপরে, এত সুন্দর ক্লাস আমিও নেই। একদম খুব গোছালো একটা ক্লাস নেয়, গোছালো ক্লাস, আপনাদের 10টা লেকচার আমি দিয়ে দিয়েছি। ওকে, তারপরে আপনি করবেন হচ্ছে যে আমার ক্লাস তো ফিডব্যাক ক্লাস তো করতেছেন, পাশাপাশি আপনি যে এই যে এরপরে আপনাদের কয়েকদিন পরে সুমনের ক্লাস দিবেন, ব্যাস আর কি লাগে। তাহলে একটা একটা ব্যাচে আপনাদের যখন ভর্তি হয়েছেন, আপনারা কি জানতেন যে 3জন রাইটিং এর টিচারের ক্লাস পাবেন? মানে আমরা কিন্তু এটা বলি না 3জন রাইটিং এর ক্লাস পাবেন, কিন্তু আপনারা দেখেন ক্লাস সংখ্যা বলেন বা যেটাই বলেন পাচ্ছেন এবং রাইটিং এর উপর জোর দিচ্ছে, দেওয়া হচ্ছে। আর আপনাদের কাছে বলবো যে আমাদের নতুন ব্যাচ আছে, নতুন ব্যাচে ভর্তি চলতেছে, যারা পরিচিত আছে ফ্রেন্ড সার্কেল আপনারা জানাতে পারেন। আর যাদের গ্রামারে খুব বেশি প্রবলেম, এই বেসিক গ্রামার ক্লিপস্টোফেল কোর্সটা করে ফেলতে পারেন। জামিল এবং তাইসিরের একটা ক্লাস, পুরো ক্লিপস্টোফেল একদম সব, মানে পুরো ক্লিপস্টোফেলটার যা যা আছে সব কিছু আর কি করা হয়েছে, এবং ক্লিপস্টোফেলের যে এক্সারসাইজ আছে সকল এক্সারসাইজের সলিউশন আমার এখানে দেওয়া আছে। আপনারা এটা চুপচাপ নিজেদের মতো করে ফেলতে পারবেন। ঠিক আছে? স্যার, আচ্ছা, জি জি। আচ্ছা আমাদের যারা 33 বেসে আছে ওদেরকে কি ওই রাইটিং এর ক্লাসগুলা যেগুলো রেকর্ডেড আছে ওগুলা কি আপলোড দেয়ার কোনো হ্যাঁ, সিস্টেম দেওয়া হবে, এখন ভাই আমি ব্যাপারটা হচ্ছে কি, আমি বলি ওর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে হয় কি, বললাম। শুনেন শুনেন আমি বলি, একটু শুনেন। আমি মানে যে এই যে ব্যাপারটা হচ্ছে কি, আপনাদের কিন্তু অ্যানালিটিক্যাল ক্লাস আলাদাভাবে হবে, সবারই আলাদাভাবে হবে। তো অ্যানালিটিক্যাল ক্লাস আমি যে এই যে নিচ্ছি, এখন দেখা যাচ্ছে আগে একদিন ক্লাস নিচ্ছি, আপনারা কিন্তু সবাই হতাশ, আরে আমি তো ক্লাসটা করলাম না। তো অ্যানালিটিক্যাল ক্লাস কিন্তু আলাদাভাবে হবে। এই জন্য যদি আমি রেকর্ডেড দিয়ে দিই, আরে আমাদের আপনারা অনেকেই বসে বলে বলবেন যে আরে আমাদের তো রেকর্ড দিয়ে বসে রয়েছে, আমাদের তো কোনো অ্যানালিটিক্যাল রাইটিং এর কোনো লাইভ ক্লাস নেই, সব রেকর্ড ক্লাস দিয়ে রাখছে। মানে এই জন্য হচ্ছে যে আমরা আস্তে 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 অনেকেই, যেটা হচ্ছে যে 32 ব্যাচের অনেকেই প্রথম দিকে আর কি করা শুরু করছিল যে আমরা কোনো তাল পাচ্ছি না, কারণ কি আমরা হচ্ছে যে একটা ব্যাচে পরীক্ষা চলতেছিল পেট্রো বাংলা, যারা পেট্রো বাংলা পরীক্ষা তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা যারা পেট্রো বাংলা পরীক্ষা দেবেন তারা এই পরীক্ষাটাতে অ্যাটেন্ড করতে পারেন। তো পরীক্ষাগুলো আমরা দিয়ে দিচ্ছিলাম যে আপনারা পরীক্ষাগুলোতে দেন। তো পরবর্তীতে যেসব স্টুডেন্ট গুলো ভর্তি হয়েছে তারা কিন্তু জানে নাই, বুঝে নাই, তারা বলতেছে যে আরে আমরা ক্লাসই হলো না, আমাদের পরীক্ষা দিচ্ছে কেন? তো ব্যাপারটা হচ্ছে যে ওই মানে কমিউনিকেশনস এর এই কমিউনিকেশনস এর ঝামেলা যাতে না হয়, এই কারণে আমরা আসলে সবকিছু প্রথমেই দেই নাই। আমাদের যখন এখনো অ্যাডমিশন হচ্ছে, আজকেও অ্যাডমিশন হয়েছে আপনাদের ব্যাচে, তো যারা অ্যাডমিশন হচ্ছে তাদেরকে আর কি অ্যাডমিশনটা ক্লোজ করে দিয়ে আমরা হচ্ছে যে তখন আপনাদেরকে টোটালটা করবো। আর এখন যে ক্লাসগুলো হয়েছে, এই যে ইংলিশ ম্যাথের ক্লাস, আপনাদের কিসের উপর হয়েছে? আপনাদের স্পিড ক্যালকুলেশনের উপর হয়েছে, যাতে আপনারা এটা
আর কি জানতে পারেন। ঠিক আছে, ওকে, যাই হোক আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।